তখন আমি নিত্যানন্দপুর কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একেবারে ছেলে ছোকরা বলতে যা বোঝায় তাই হলাম আমি। আমার প্রাণের বন্ধু অনিল, আমরা এক গাঁয়েই থাকি। এদিক ওদিকে ঘুরে বেড়াই, আড্ডা দিই, আর বিকেল হলেই ভূপতির চায়ের দোকানে আড্ডা দিতে আসি। সেখানে আসেন সব নানান বিচিত্র মানুষ, বয়স্ক থেকে ছেলে ছোকরা সবাই ভূপতিদার খদ্দের। আর এই চায়ের দোকানে এক এক সময় কত বিচিত্র গল্প, কত বিচিত্র কাহিনী যে শোনা যায় তা না বললে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই তো গেল শনিবার, আমি আর অনিল ভূপতিদার চায়ের দোকানে চা খেতে গিয়েছি। সন্ধ্যের ঠিক মুখে আকাশের পূব কোণে কালচে মেঘ জমা হয়েছে। তার দরুন সেদিন সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি নেমেছিল। আমরা বসে থাকতে থাকতে শুরু হলো প্রবল বর্ষণ, এবং তার সাথে শোনা গেল মুহুর মুহুর মেঘগর্জন। এই সন্ধ্যের পর থেকেই ভূপতিদার চায়ের দোকানে লোকের আনাগোনা হতে থাকে। আজ বৃষ্টির কারণেই দোকানে খদ্দেরের সংখ্যা খুবই সীমিত। ভূপতিদার দোকানের মধ্যে থেকে বসে আকাশের পানে একবার তাকিয়ে বললে, এই বৃষ্টিটায় আজ সন্ধ্যের ব্যবসাটা মাটি করলো দেখছি। এত বৃষ্টিতে লোক আসবেই বা কি করে? তা হয়তো ঠিক ভূপতিদা, তবে যা গরম পড়েছিল তাতে একেবারে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। আজ দিন দশেক রাতে ভালো করে ঘুম হয়নি। আজ একটু শান্তিতে ঘুমানো যাবে, কি বলো? তা হয়তো ঠিক ভায়া, সত্যি এবারে গরম যা ছিল প্রচণ্ড, আর যেন সহ্য করা যাচ্ছিল না। কিন্তু এবেলা আমার ব্যবসাটা মাটি হলো এই যা। তা একটু অপেক্ষা করেই দেখো না, হয়তো খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি কমে আসবে। বাবু, তোমাদের আর কি বলবো, তোমরা ছেলে মানুষ। এ বৃষ্টি দেখে বুঝতে পারছো না রাত 9টা-10টার কমে এ বৃষ্টি কমবার নয়। তাহলে আর কি করা যাবে, দাও আর এক কাপ করে চা। হ্যাঁ বাবু, এক্ষুনি দিচ্ছি। সামনের দিকে তাকিয়ে দেখলাম তুলসী খুঁড়োর হাতের চা প্রায় শেষ হয়ে এসেছে। বৃষ্টি নামার কিছুক্ষণ আগেই এই তুলসী খুঁড়ো চায়ের দোকানে এসে হাজির হয়েছে। তুলসী খুঁড়ো লোকটা মহাগোপ্যে, তার জীবনের নানান অভিজ্ঞতাই তার মুখে আমরা শুনেছি এই চায়ের দোকানে। তবে যেচে ভাব জমিয়ে গল্প বলবে এমন তার স্বভাব নয়। সব মিলিয়ে সবাই মিলে একটু চেপে ধরে আবদার করলে তখনই বেরিয়ে পড়ে একটা ভালো গল্প। বৃষ্টির যা দাপট, ভূপতি ঠিকই বলেছে, রাত 9টা-10টার কমে বৃষ্টি কমবে না। তবে এতক্ষণ বসে বসে আর কি বা করি, ভাবলাম তুলসী খুঁড়োকে খুঁচিয়ে একটা গল্প বের করলে কেমন হয়। এই বৃষ্টির দিনে জমবে ভালো। অনিলের কাছে ঘেঁষে চাপা গলায় বললাম, এতক্ষণ বসে বসে আর কি করবে, তার চেয়ে বরং তুলসী খুঁড়োকে খুঁচিয়ে একটা গল্প শোনা যাক। তুমি শুরু করো, আমি ম্যানেজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। এই শোনো, বেশি চটিয়ে ফেলো না জানো, তাহলে আবার কিছু বলতেই চাইবে না। আরে না না, হালকা করে একটু খুঁচিয়ে দেব, তারপর তো তুমি আছো, একটু ম্যানেজ করে নিও। আচ্ছা ঠিক আছে, সে হবে কোন, তুমি এখন শুরু করো দেখি। আচ্ছা খুঁড়ো, বলছিলাম যে তুমি তো আমাদেরকে অনেক ভূতের গল্প শুনিয়েছ, তার মধ্যে বেশিরভাগই অমন লোক অমুক জায়গায় ভূতের পাল্লায় পড়েছে, ওই লোক সেই জায়গায় ভূত দেখেছে, এই সবই কেবল। কিন্তু তুমি নিজে ভূত দেখেছো এমন গল্প কখনো আমাদের বলনি। যা বলেছ সবই শোনা গল্প। আর কথায় আছে কিনা, গল্পে গরু গাছে ওঠে। তাই কতটা যে তাহা সত্যি আর কতটা যে মিথ্যে তা বোঝা বড় মুশকিল। এ কথায় খুঁড়ো ভুরু কুঞ্চিত করে আমার দিকে তাকিয়ে বললে,
তবে তুই কি বলতে চাস? আমি এতদিন তোদের যা গল্প বলেছি সবই কি মিছে? না সব গল্প আমি বানিয়ে বানিয়ে বলেছি? খুঁড়ো একটু চটেছে দেখে অনিল বলল, না না খুড়ো, ওর কথা ছাড়ো তো। ও বেটা কি জানে? এই জানে না যখন, তখন ফটর ফটর করে কথা বলে কেন? আর এই যে ছোঁড়া, বলে আমার দিকে তাকিয়ে খুঁড়ো বললেন, তোকে কে বলেছে যে আমি জীবনে কখনো নিজে ভূত দেখিনি? কে বলেছে? কই কোনোদিন তো আমাদের তোমার স্বচক্ষে দেখা ভূতের গল্প বলনি, কেবলই অমুক লোক দেখেছে তমুক লোক দেখেছে। তা তা বলিনি বটে, কিন্তু তোদেরকে যে গল্পগুলো বলি সেগুলো বুঝি মিথ্যে? তাহলে হাঁ করে আমার গল্প শুনতে আসিস কেন? হ্যাঁ, আরে খুড়ো, তুমি রাগ করো না, ওর স্বভাবটাই ওরকম। তুমি নিজের চোখে কি ভূত দেখেছো সেই গল্পটাই বলো না। আরে ধুর তোর, তোদের কাছে বলে লাভ কি? তোরা তো কিছুই বিশ্বাস করিস না। যাই বলি তোদের সব বানানো মিথ্যে কথা বলে মনে হয়। না না, তোদেরকে গল্প বলার কোনো দরকার নেই। আরে না না খুড়ো, তোমার গল্প বিশ্বাস করবে না কার ঘাড়ে কটা মুন্ডু আছে। তুমি যা বলো আমি তো তাই বিশ্বাস করি। তুই না হয় করলি, আর ওই ছোকরাটা, ওটা কি বিশ্বাস করে? করে মানে আলবাত করে, ওর অভ্যেসটাই ওরকম খুঁড়ো। কাঠি করে কথা না বললে ওর পেটের ভাত হজম হয় না। ছাড়ো ছাড়ো, তুমি বরং তোমার ওই ভূত দেখার গল্পটা বলো তো। বলবো, তা এখন বৃষ্টিও লেগেছে, এক্ষুনি ছাড়বে বলে মনে হয় না। তবে শোন। এই বলে খুঁড়ো চায়ে শেষ চুমুক দিয়ে কাপটা নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে রইল। তারপর বলতে শুরু করলো, আজ তোদের যে গল্প বলতে যাচ্ছি তা আজ থেকে অনেক দিন আগের এক পাড়া গাঁয়ের গল্প। এখন যেমন সন্ধ্যের পর তোরা চায়ের দোকানে ভিড় করে আড্ডা দিস, চা খাস পয়সা দিয়ে, তখনকার গায়ের লোকেদের অত পয়সা ছিল না বাবু। তখন তারা আড্ডা দিত মুখুজ্জে, মিত্তির কিংবা চাটুজ্জেদের জমিদার বাড়িতে। সন্ধ্যের পর সবাই কাজ থেকে ফিরে এদের বৈঠকখানার ঘরে কিংবা চণ্ডী মণ্ডপে বসে দেদার গল্প আড্ডা হতো। সেই গল্পের বিষয় নানান রকম হতো, কখনো ভূত, আবার কখনো ভবিষ্যৎ, আবার কখনো বা ঈশ্বর, মাঝে মধ্যে সাংসারিক নানান আলোচনা, হাসি মজা এই আড্ডার বিষয়বস্তু ছিল। এই আড্ডার আরেকটি মুখ্য আকর্ষণ ছিল খাওয়া দাওয়া। এই ঘন্টা তিনেক আড্ডার মধ্যে প্রত্যেকের জন্য বার তিনেক চা বরাদ্দ ছিল, এবং তেল দিয়ে মুড়ি ছোলা ভাজা মেখে বাড়ির তৈরি নানান মুখরোচক তেলে ভাজা তার সাথে পরিবেশন করা হতো। একটা ঠিকে চাকর ছিল যার কাজ ছিল তামাক সাজা। সে গল্পের আসরে তামাক সেবনের কোনো লাগাম ছিল না, যে যত খুশি সেবন করতে পারে। এবং এই আড্ডায় দু একজন থাকতো বেশ গল্প বলিয়ে ধরনের লোক। এই গল্প শোনার লোক এবং বিপুল খাদ্যের আকর্ষণে গম গম করত তাদের বৈঠকখানা ও চণ্ডী মণ্ডপগুলো। আমাদের গায়ে তখন চাটুজ্জেদের বাস। গায়ের মধ্যে তাদেরই দুমহলা পাকা বাড়ি, এবং হরিহর চাটুজ্জে বড় বিনয়ী লোক।
টাকা পয়সাও তার নেহাত কিছু কম ছিল না। সবাইকে খাওয়াতে ভালোবাসতেন। সর্বদাই খোশ মেজাজে আড্ডা দিতেন। দেখেই বোঝা যায় জমিদার মশাইয়ের মনটা খুবই তরতাজা। প্রত্যেক দিন সন্ধ্যের পর তার বাড়ির বৈঠকখানায় আড্ডা বসত। হরিহর চাটুর্যে মহাশয় তক্তপোষের উপর বালিশে ঠেস দিয়ে শুয়ে থাকতেন এবং বাকিরা তাকে ঘিরে এক একটি চেয়ার দখল করে বসতেন। কোনো কোনো দিন এক আধজন বেশি লোক আসতো। তাছাড়া বাকি সব দিন জমিদার মশাইকে ধরে আমরা চারজন তার নিয়মিত আড্ডাধারী সদস্য ছিলাম। আমি, রতন, মধু আর জমিদার মশাই। এর মধ্যে রতন ছিল গোপ্পে লোক, তার গল্পের স্টকও ছিল অনেক। মধু ছিল একটু ভীতু প্রকৃতির। প্রায় তাকে ভয় দেখিয়ে জমিদার মশাই ও আমরা মজা করতাম। সেবারও বৈশাখের প্রচণ্ড গরম আম কাঁঠালকে পাকিয়ে মানুষের জীবন যখন দুর্বিষহ করে তুলেছে, তখন শুরু হলো বৃষ্টি। প্রায় দুদিন একটানা বৃষ্টির কারণে আমরা জমিদার বাড়িতে আড্ডা দিতে যেতে পারলাম না। শেষমেশ জমিদার মশাই লোক দিয়ে আমাদেরকে ডেকে পাঠালো। সেদিনও খুব বৃষ্টি হচ্ছিল। মুহুর মুহুর বজ্রপাতের শব্দে প্রান্তর কেঁপে উঠছিল। ছাতা মাথায় দিয়ে কোনো মতে জমিদার বাড়ি পৌঁছে দেখি রতন আগে থেকেই এসে বসে আছে। আমি আসতেই সে বলল, ও তুমি এলে, বসো বসো। মধুটা এখনো যে কেন আসছে না? দেখো, হয়তো বজ্রপাতের শব্দে গড়ের দৌড় বন্ধ করে ভয়ে কাঁপছে। আজ তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস আছে। আগে জমিদার মশাই, জিনিসটা কি? এলেই দেখতে পাবে। তবে বলেই দি, দার্জিলিং থেকে আমার পিসে চা পাঠিয়েছে। একদম ফার্স্ট ক্লাস দার্জিলিং টি খাওয়াবো আজ তোমাদের। তবে ভাই রতন, আজ একটা জব্বর ভালো ভূতের গল্প শোনাতে হবে। আজ এমন ঝড় বাদলের রাতে ভূতের গল্প তো জমবে ভালো। রতন, ভালো দেখে আমাদের জন্য একটা ভূতের গল্প রেডি করো তো। আচ্ছা রতন, তোমার গল্প বলার ধরন বড়ই সুন্দর। তোমাদের বংশে আগে কি কেউ কখনো এরকম গল্প বলিয়েছিলেন? এসব জিনিস তো বংশ পরম্পরায় মানুষের মধ্যে আসে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। তা জমিদার মশাই, শুনেছি দুপুরুষ আগে আমার দাদু খুব ভালো গল্প বলিয়েছিলেন। গ্রামে তার খুব নাম ছিল এই বিষয়ে। এই যা, আর কেউ কখনো ছিল বলে আমি জানি না। বেশ বেশ বেশ। আচ্ছা, মধুটা কি সত্যি আজ আসবে না? সত্যি ওটা একটা ভীতুর ডিম বটে। তবে আড্ডায় এমন একজন ভীতু লোক না থাকলে, তাকে নিয়ে একটু ঠাট্টা তামাশা না করলে ঠিক আড্ডা জমে না। ঠিক ঠিক বলেছেন জমিদার বাবু। ও, যা গরম পড়েছিল। বৃষ্টি হতে দুদিন খুব ভালো ঘুম হয়েছে রাতে। কি বলেন জমিদার বাবু? এটা একেবারেই খাঁটি কথা। দুদিন রাতে আমারও খুব ভালো ঘুম হয়েছে। আজও হবে আশা করি। আমার বউ তো বলছিল কাল যদি এমন বৃষ্টি হয় তবে খিচুড়ি রাঁধবে। তা 4-5 দিন ঘোর করে বৃষ্টি হলে খিচুড়ি ছাড়া বাঙালি চলে না যে। তবে এই গরম বাড়ার একটা বড় কারণ কি জানো? মানুষের নানান পাপ ভগবান আর সহ্য করতে পারছেন না। তারই ফলে দিনে দিনে গরম বেড়ে চলেছে। যাই হোক, আজ বোধহয় মধুটা আসবে না।
রতন, তুমি গল্প বলতে শুরু করো। এই পর্যন্ত জমিদার মশাই বলেছেন। এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে জমিদার বাড়ির কাছে কোনো একটা গাছে বাজ পড়ল। কি আওয়াজ! কানে যেন তালা লেগে যায়। ঘরে বসে থাকা প্রত্যেক সদস্যই কিঞ্চিত কেঁপে উঠল বাজের শব্দে। জমিদার মশাই নিজেকে একটু সামলে নিয়ে বললেন, একেবারে কাছেই কোনো গাছে বাজ পড়ল। বাপ রে, কি আওয়াজ! এটা আপনার বাড়ির আশেপাশের কোনো গাছে পড়লো কোথাও? খুব কাছে। এই তুমি ঠিক ঠিক বলেছ। এই বাজ পড়াকে উপলক্ষ করে আরো দু একটা কথা উঠল। তারপর, আরে রতন, তোমার গল্পটা এবার ধরো। হ্যাঁ, আমি তো তৈরি। তাহলে এবার শুরু করি। মন দিয়ে শুনুন। আজ থেকে 20 বছর আগেকার কথা। এই পর্যন্ত বলার পর আমরা ঘরের তিনজনই অবাক হয়ে দেখলাম মধু ঘরে এসে ঢুকলো। তার গায়ের জামা কাপড় ভিজে সপ করছে। আরে মধু যে, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। এ কি অবস্থা হয়েছে তোমার? ছাতা নাওনি বুঝি? যদিও বৃষ্টির যা দাপট, তাতে ছাতা দিয়ে কতটা বৃষ্টি আটকাবে সে বিষয়ে ঘোর সন্দেহ আছে আমার। যাই হোক, বসো। গরম 2 পেয়ালা চা খেলে শরীর চাঙ্গা হয়ে যাবে। মধু এতগুলো কথার একটিও জবাব না দিয়ে নিঃশব্দে একটি আসন দখল করে বসল। তাকে দেখে কেমন মুহ্যমান ক্লান্ত বলে মনে হলো। সে ভীতু বটে, তবে চুপচাপ থাকে এমনটা কিন্তু নয়। আজ এত চুপচাপ কেন, এটাই আমরা কেউ বুঝতে পারলাম না। জমিদার মশাই বলেই ফেললেন, কি হ্যাঁ মধু, শরীর খারাপ করছে নাকি? আজ এত চুপচাপ যে? মধু একটু অদ্ভুত খড়খড়ে গলায় বলে উঠল, না 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 না, শরীর ঠিকই আছে। তোমার গলাটা এরকম শোনাচ্ছে কেন মধু? এই একটু ঠান্ডা লেগেছে, তাই গলা ধরেছে। এই থমথমে ভাবটা কাটানোর জন্যই হয়তো জমিদার মশাই একটু ঠাট্টা করে বললেন, তা বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে আসছো বুঝি? তাই মুখখানা এমন গোমড়া করে আছো যে? এই কথায় আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। তবুও তার মুখ তেমনই স্থির গম্ভীর হয়ে রইল। এমন সময় সে ধীর কণ্ঠে বলে উঠল, আপনারা কখনো সচক্ষে ভূত দেখেছেন? তুমি দেখেছো নাকি? বাবা, তোমার সাহস দেখছি খুব বেড়ে গেছে। ভূত দেখা আর ভূতের গল্প শোনার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ওদেরকে সামনে থেকে দেখলে তখন আপনার মতো সাহসী লোকও মূর্ছিত হবে। মধু কি বলে শোনো, ভূত দেখে নাকি আমরা মূর্ছিত হব? আর তুমি বুঝি নিজেকে খুব সাহসী ভাবছো? মধু তেমনই স্থির শান্ত গলায় বলল, এখন থেকে আমি আর ভয় পাবো না, ভয় দেখাবো। তাই বুঝি? কই কেমন ভয় দেখাবে দেখাও দেখি হে। মধু দেখাবে ভয় যে কিনা নিজেই চিরকাল ভূতের ভয়ে কাবু হয়ে এসেছে, সে আবার ভূত নিয়ে বড়াই করছে। আপনারা ভয় পান না? না, খুব সাহস না? খুব সাহস আপনাদের। তবে এই দেখুন। বলে সে চেয়ারে বসে থাকা অবস্থায় হাওয়ার সাথে মিলিয়ে গেল একেবারে আমাদের চোখের সামনে থেকে।
এ দৃশ্য দেখে আমার পিঠের শীত দাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না। এরপরই ভেসে এলো মধুর কর্কশ কণ্ঠের ভয়ার্ত হাসি। সে হাসি শুনলে নিজের শরীরের রক্ত যেন জল হয়ে যায়। এমন হাসি কোনো মানুষের হতে পারে না। এমন সময় ঘরে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা দপদপ করে উঠল এবং 2-3 বার খাবি খেয়ে হঠাৎই নিভে গেল। আমাদের মনের কোণে জ্বলতে থাকা আলোর টুকরো যেন সেই সঙ্গে নিভে গেল। নেমে এলো শুধু ভয় এবং সেই হাসি গুঞ্জরিত হতে লাগলো ঘরের প্রতিটা কোণে, প্রতিটা দেওয়ালে। ঘর অন্ধকার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মধু যেখানটাতে বসেছিল সেখানে 2টো লাল টকটকে চোখ জ্বলে উঠল। এ দৃশ্য দেখে জমিদার বাবু ভয়ে বাবারে বাঁচাও এই বলে সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। বাবারে বাঁচা! এবং আমরাও পড়ি কি মুড়ি করে ঘরের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলাম। এরপর ঘরে যখন আবার আলো জ্বালানো হলো তখন চারিদিক শান্ত। মধু সেখানে নেই। আমাদের প্রত্যেকেরই ভয়ে গলদঘর্ম অবস্থা। এমন সময় ঘরের মধ্যে একটা লোক ঢুকে এসে বলল, জমিদার বাবু, আপনার বাড়ির সামনে তেঁতুল গাছটার তলায় মধু বজ্রপৃষ্ট হয়ে মারা গিয়েছে। ওর বাড়িতে খবর দিয়েছি, সবাই আসছে। এ খবর শুনে আমাদের সবার চক্ষু বিস্ফারিত হয়ে গেল। তবে ঘরের মধ্যে যে এসেছিল সে কে? সে তো জীবিত মধু নয়। জমিদার বাবু, আপনি একবার যাবেন নাকি দেখতে? জমিদার বাবু ভয়ে কাঁপতে কাঁপতে, না না, তোমরা ওর বাড়িতে খবর দাও, আমি যেতে পারবো না। আমাদেরও সে রাত্রে সেখানে গিয়ে তার মৃতদেহ দেখবার সাহস হলো না। তারপর থেকে চাটুজ্জেদের বৈঠকখানায় একরকম ভূতের গল্পের প্রসঙ্গ উঠেই গেল। নানা রকম গল্প হতো, তবে ভূতের গল্প হলেই জমিদার মশাই হাত নেড়ে থামিয়ে দিতেন। কখনো কখনো এমন ঘোর বর্ষা নামলে সন্ধ্যের পর আমরা যখন আড্ডা দিতে বসতাম জমিদার বাবুর বৈঠকখানায়, তখন মাঝে মধ্যেই এমন চিন্তা মনে ঘুরে ফিরে আসতো যে আজ হয়তো মধু আবার আসবে আড্ডা দিতে। ওই কি তার পায়ের শব্দ শোনা যাচ্ছে? খুড়ো, এই গল্পটা খুব জমেছে, বুঝলে তো? খুবই ভালো ভেবেছো গল্পটা। খুড়ো ভ্রু কুঞ্চিত করে বলে উঠলেন, কত চারা ভেবেছ? মানে যা দেখেছি তাই বলছি। এর মধ্যে আমি কিছু ভেবে বলছি নাকি? তোরা যা, তোদেরকে আর কোনোদিন গল্প শোনাবো না। আরে রাগ করো না, সত্যি ভালো গল্প, বিশ্বাস করো। আহাম্মকের দল, যা যা, চোখের সামনে দেখার জিনিস গল্প। এসব নানা কথাবার্তার মধ্যে বৃষ্টিও কমে এসেছে এখন। খুড়ো সত্যি ভূত দেখুক বা বানিয়ে বলুক, বাড়ি ফেরার সময় আমাদের দুজনারই গা একটু ছমছম করতে লাগলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।